বরিশালের মোলাদিতে আড়িয়াল খাঁ নদীর উপর নির্মিত ৩৬ জুলাই সেতু উদ্বোধন মঞ্চে হামলা ভাঙচুর, অনুষ্ঠান স্থগিত। প্রশ্নবিদ্ধ কোম্পানিকে বারবার দেয়া হচ্ছে বায়ু বিদ্যুৎ প্রকল্পের কাজ, জ্বালানি খাত ব্যর্থ করতে কোনো চক্র সক্রিয় থাকলে খতিয়ে দেখার তাগিদ টিআইবির। ভর্তুকি দিয়ে দীর্ঘমেয়াদে শিল্প রক্ষা করা সম্ভব নয়, কার্যকর দেশি বিদেশি বিনিয়োগ দরকার, মন্তব্য শিল্প উপদেষ্টা। এবং সুনামগঞ্জের তাহিরপুর স্কুলে ৬০০ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, উল্টো শিক্ষকদের নিষ্ঠা নিয়ে প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টা। বরিশালের মোলাদিতে আড়িয়াল খাঁ নদীর উপর নির্মিত ৩৬ জুলাই সেতু উদ্বোধন মঞ্চে ভাঙচুর করায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সকালে বরিশালের আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত ৫১২ মিটার দীর্ঘ সেতুটি উদ্বোধনের কথা থাকলে অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে হামলা চালায় ১৫০ থেকে ২০০ জন। এ সময় তারা ৩৬ জুলাই সেতু নামকরণের বিরুদ্ধে মানি না, মানব না স্লোগান দিতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা ও উপজেলা প্রশাসনের উপস্থিতিতেই এ ভাঙচুরের ঘটনা ঘটে। পরে সেতু উদ্বোধন স্থগিত করে প্রশাসন। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভার্চুয়ালি যুক্ত হয়ে দুপুরে সেতুটির উদ্বোধনের কথা ছিল। এই মুহূর্তে এবার কেয়ারের সামনে রয়েছেন আমাদের রিপোর্টার আরিফ। সরাসরি চলে যাচ্ছি সেখানে কথা বলছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আরিফ, এখন কি দেখছেন জানাবেন আমাদের। রেদওয়ান, আমি যদি একটু ছোট করে একটু তথ্য দিতে চাই। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন, তিনি এই কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলন করবেন তার সবশেষ পরিস্থিতি। তবে একটি দায়িত্বশীল সূত্র থেকে আমরা যতটুকু তথ্য পেয়েছি সেটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি তার পুত্রবধূ জুবাইদা রহমানকে বলেছেন তিনি দেশেই চিকিৎসা নিতে আগ্রহ প্রকাশ করেছেন। সেই সূত্রটি আমরা আসলে জানতে পেরেছি বিশ্বস্ত একটি দায়িত্বশীলের জায়গা থেকে। তবে বিদেশ যাওয়া এবং কি না যাওয়া সেটা আসলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি জাহিদ হোসেন তিনি বক্তব্য দিচ্ছেন। আমরা সরাসরি চলে যাব সেখানে, কি বলছেন তিনি। বলে দিবে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাবে অথবা নিয়ে যাওয়া হবে। এখন আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময়ই প্রস্তুত আছে, কিন্তু প্রস্তুত থাকলেও সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ চিকিৎসাগত দিক থেকে এটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই। এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ইউকে এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন, ইভেন সুদূর চায়না থেকেও, সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এবং আমরা মনে করি, আমরা সবাই, দেশের সকল মানুষ ওনার সুস্থতা চায়, চিকিৎসকরা চায়, দেশের আবাল বৃদ্ধ বনিতা সকল ধর্মের সকল রাজনৈতিক মতাদর্শের মানুষরা চায়। কাজেই যেহেতু ওনার স্বাস্থ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিকভাবে জনাব তারেক রহমান সাহেব এটি যেমন তদারকিও করছেন এবং এ ব্যাপারে চিকিৎসকদের মতামতকেই উনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। দলও সেই অনুযায়ী অগ্রাধিকার দিচ্ছে। কারণ সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে যে মেডিকেল বোর্ডের সদস্যরা বিগত ৬ বৎসর যাবৎ ওনাকে বিভিন্ন সময় যে সেবা দিয়ে এসছেন, প্রতিকূল পরিস্থিতিতেও। আজকে হয়তো পরিস্থিতি কিছুটা বদলেছে, কিন্তু আপনারা সবাই সাক্ষী কি অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে বিগত ৬টি বৎসর পার করতে হয়েছে। কাজে এই অবস্থার মধ্যে মেডিকেল বোর্ডের সদস্যরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং অত্যন্ত প্রফেশনালি দে আর হ্যান্ডলিং দি ম্যাটার। অর্থাৎ আমাদের যে এইখানকার যে শুধু যে দেশের চিকিৎসকরা এটার সাথে ইনভলভ তা ভাবার কোনো কারণ নেই। আমি সবসময় আপনাদেরকে মেডিকেলের সদস্যদের নাম সবসময় বলেছি, আমি আবারও আজকেও বলতে চাই
যে আমরা প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার এখানে উনি আছেন, এখানে ডাক্তার এজেড সালিয়া আছেন, ডাক্তার মাসুম কামাল আছেন এবং ডাক্তার জিয়াউল হক আছেন, ডাক্তার জাফর ইকবাল আছেন এবং সেই সাথে আমাদের ব্রিগেডিয়ার সাইফুল ইসলাম আছেন এবং এর বাইরেও ডাক্তার সিজান অর্থাৎ লুৎফুল আজিজ উনিও আছেন, প্রফেসর এম মহসিন, প্রফেসর ডাক্তার শামসুল আরিফিন এবং ওনার প্রধান চিকিৎসক ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী এবং ডাক্তার প্রফেসর ডাক্তার নুরুদ্দিন আহমদ, এনারা বাংলাদেশ থেকে আছেন। এর বাইরেও সব সময় ওনার চিকিৎসার ব্যাপারে জন পেট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস এবং প্রফেসর গোল্ডস্টোন, এই তিনজন লন্ডন ক্লিনিকের চিকিৎসক এবং প্রফেসর ডাক্তার রিচার্ড, উনি হচ্ছে লন্ডন ব্রিজ হসপিটাল অর্থাৎ আপনার কিংস কলেজের উনি প্রফেসর, উনি আছেন। শাকিল ফরিদ পেপোয়ার ক্যামব্রিজ যে কার্ডিওলজি সেন্টার সেইটার সাথে জড়িত আছে এবং প্রফেসর গার্বি উনি হচ্ছেন একজন আপনার কার্ডিওলজিস্ট, যিনি ভ্যালভুলার হার্ট ডিজিজ হ্যান্ডেল করেন, উনি এটার সাথে সম্পৃক্ত আছেন। এবং ইউএসএ থেকে প্রফেসর হাবিবুর রহমান লুলু এবং প্রফেসর জন হ্যামিল্টন, প্রফেসর ডাক্তার হামিদ র, প্রফেসর ডাক্তার রফিকুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর জর্জিস, এনারা কিন্তু ওনার চিকিৎসার সাথে সম্পৃক্ত আছেন। কাজেই সব সময় এই চিকিৎসার সমন্বয়ের জন্য ডাক্তার জুবাইদা রহমান, উনি আগে লন্ডনে ছিলেন, গতকালকে উনি এসছেন এবং উনিও সার্বক্ষণিকভাবে এই চিকিৎসা মেডিকেল বোর্ডের সকাল বিকাল যে মেডিকেল বোর্ড বসে পরামর্শ করে সেই সমস্ত বিষয়ে অংশগ্রহণ করেন এবং সার্বিকভাবে ওনার পরিবারের সদস্যদের মধ্যে বিশেষ করে সৈয়দ আশামেলা রহমান এবং শামীম ইস্কান্দার সাহেব সহ পরিবারের সদস্যরাও এই মেডিকেল বোর্ডের সভা বসার পরবর্তীতে তাদেরকেও এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সর্বোচ্চ পর্যায়ে নেতৃবৃন্দকে যথাযথভাবে অবহিত করে রাখা হয়েছে। কাজে ওনার চিকিৎসার ব্যাপারে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে, আমি তো সোশ্যাল মিডিয়া দেখার সুযোগ হয় না, আমি দেখিও না, কিন্তু কোনো সময় অনেক গুজব শোনা যায় বা অনেকে বেড়ায়। আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে দেশনেত্রীর এর প্রতি যদি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শুড ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না এবং শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহর অশেষ সহমতে সব সময় উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন। আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। আর বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই ওনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে, কারণ মনে রাখতে হবে 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সব সময় সম্ভব হয় না। কাজে এই জিনিসটি খেয়াল রেখে আপনারা দয়া করে বিভ্রান্তও হবেন না, দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। সর্বোচ্চ পর্যায়ে কাতার গভর্নমেন্ট এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা আমাদেরকে করছেন এবং তারা ওনাদের বিদেশে নেওয়ার ব্যাপারে ওনাদের যে সহযোগিতা অব্যাহত রেখেছেন। বাট ওনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসা মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাআল্লাহ ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার হবে। তবে সবার আগে মনে রাখতে হবে ওনার চিকিৎসাটাই সর্বোচ্চ প্রাধান্য পাবে। সেই জন্যই ওনাকে চিকিৎসার জন্যই এখানকার হাসপাতালের কর্তৃপক্ষ এবং সেই সাথে কর্মরত সকল পর্যায়ের স্টাফস যারা ওনার চিকিৎসার সাথে সম্পৃক্ত, যারা চিকিৎসার সাথে সম্পৃক্ত না, সবাই সহযোগিতা করছেন। সর্বোচ্চ পর্যায়ে হাসপাতালে ভর্তিকৃত অনেক রুগী এবং রুগীর আত্মীয় স্বজন আমাদের অনেক
মানে আবেগপ্রবণ আমাদের সহকর্মীদের কারণে হয়তো অনেকভাবে বাধাগ্রস্ত হচ্ছেন। সেজন্য আমরা আপনাদের কাছে যারা একটু মনে কষ্ট পাচ্ছেন তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আপনাদের সহযোগিতা চাই এবং সর্বোচ্চ পর্যায়ে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা সত্যিকার অর্থে ওনার চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা কষ্ট হবে। এই কথা বলি আমি আমার বক্তব্য শেষ করছি। কেমন আছেন আর আপনাদের লন্ডন যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত এই দুটো একটু যদি বলেন। আপনি দয়া করে আমার বক্তব্য পুরোটা আবার রিওয়াইন্ড করে শুনবেন, সেখানে আমার বক্তব্য সব উত্তর আছে, দয়া করে কাইন্ডলি শুনবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। রাজধানীর বসুন্ধরা রেভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ। শিক্ষার প্রসার ও গুণগত মান উন্নয়নে নওগাঁর বদলগাছীতে শিক্ষক সমাবেশ করেছেন এমপিও ও নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা। দুপুরে উপজেলার বালিকা বিদ্যালয় মাঠে এই সমাবেশ হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার প্রসারে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা ও শিক্ষক শিক্ষার্থীর সুবিধার্থে তৃণমূল পর্যায়ে গবেষণাগার স্থাপনের উপর গুরুত্ব দেন। এছাড়া বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল। যারা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায় তাদের সুযোগ দেওয়া হবে না, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির খান। দুপুরে নরসিংদীর পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত পাঁচদোনা ডাঙ্গা সড়কের নামফলক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন। বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক ও স্বচ্ছ হবে, যারা বিজয়ী হবে সরকার তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেবে। একই অনুষ্ঠানে যোগ দিয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভাজন লালন করে সেটি দীর্ঘস্থায়ী করা উচিত নয়। ঐক্যবদ্ধ হলেই কালো ছায়া মুক্ত হওয়া যাবে। সব জায়গায় রাজনৈতিক ভাবে, সাংস্কৃতিক ভাবে সব জায়গাতেই এই ধরনের অনিয়ম করা হয়েছে। এভাবে অসংখ্য সড়ক নির্বাচিত হয়েছে বিভিন্ন জায়গায়, যেগুলো কোনো ব্যবহার নেই। আমরা যখন ঐক্যবদ্ধ হবো, সম্পূর্ণ তাকে ঐক্যবদ্ধ হবো, তখন আমাদের উপরে যে কালো ছায়া বিস্তার করে দীর্ঘ সময় ধরে এই আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করেছে, আমরা শক্তিশালী হব, তারা শক্তি হারাবে, হীনবল আর আমাদের যত বেশি সুখ সমৃদ্ধি হবে তত বেশি তারা কোণঠাসা হইতেই যাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সারা বিশ্বের স্বীকৃতি ও প্রশংসা অর্জন করবে। জনগণ নিজেরাই তাদের ভোট কেন্দ্র পাহারা দেবে। দুপুরে চকরিয়ার ইসলামনগর শহীদ হুসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগের পঞ্চম দিনে পথসভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আরও বলেন, এই সপ্তাহের মধ্যেই আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন, আর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ভোট গ্রহণ হবে। এই বাংলাদেশ থেকে একটু আগে রাজধানীর বসুন্ধরার রেভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে ব্রিফ করেছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, একটু আগেই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ব্রিফ করেছেন, আপনি সেখানে ছিলেন এবং বিস্তারিত শুনেছেন। আপনার কাছ থেকে একটু জানতে চাই সার্বিক অবস্থা। নিশ্চয়ই রেদল, আমি যদি একটু বলতে চাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা, সেটা কিন্তু কিছুক্ষণ আগে তার ব্যক্তিগত চিকিৎসক তিনি কিন্তু জানিয়েছেন যে তার এখন যে শারীরিক কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী আসলে বিদেশে বা লন্ডনে নিয়ে যাওয়ার কোনো আসলে তার শারীরিক অবস্থা নেই। আর এছাড়াও মেডিকেল বোর্ডের কথা যদি বলতে হয় তাহলে তিনি জানিয়েছেন যে মেডিকেল বোর্ড আশাবাদী তিনি সুস্থ হয়ে ফিরবেন, সে প্রত্যাশাই করছেন। প্রত্যেকটা সদস্যই মেডিকেল বোর্ডের যে যারা সদস্য রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই বলছেন যে তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন, কারণ এর থেকেও তিনি ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন, তখনই আসলে তিনি ফিরে এসেছেন সুস্থ হয়ে। সেটাও কিন্তু ফেলে দিচ্ছেন না ডাক্তারদের কথাতে। সেই বিষয়গুলো কিন্তু আসলে আমাদেরকে তুলে ধরেছেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। এছাড়াও আমি যদি একটু বলতে চাই যে তার বিদেশ যাওয়া এখন আপাতত যেহেতু বিলম্ব হচ্ছে, কারণ তার শারীরিক অবস্থার উপরেই যেহেতু 12 থেকে 14 ঘন্টা ফ্লাই করতে হবে, সেই বিষয়টাই কিন্তু
প্রথমত তারা কারণ হিসেবে দেখছেন বিদেশ যাওয়ার বিষয়ে। এছাড়াও মেডিকেল বোর্ড তো রয়েছে, তাদের সিদ্ধান্তের উপরে আসলে বিবেচনা করা হবে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে কিনা। এছাড়াও তিনি আরেকটি যে বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন সেটা হচ্ছে যে গুজবে ছড়ানো বা গুজবে কান না দেওয়া বা গুজব থেকে বিরত থাকার জন্য প্রত্যেকেই আসলে বলেছেন যাতে করে কোনোভাবেই গুজব ছড়ানো না হয়। এছাড়াও আরেকটি বিষয় আমি যদি বলতে চাই যে দলীয়ভাবে বা দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে যে তথ্য আমরা পেয়েছি, একটা তথ্যের মাধ্যমে যদি বলতে চাই যে তিনি দেশেই চিকিৎসা নেবেন বা চিকিৎসা নিতে চান, সেই আগ্রহ প্রকাশ করেছেন তার পুত্রবধূ জুবাইদা রহমানের কাছেই তিনি নিজের বলেছেন এই বিষয়টা। সেই বিষয়টাও কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় যে তথ্যটা আমরা পেয়েছি দলীয় বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে, সেই সূত্র ধরেই বলা যায়। আর এছাড়াও ডাক্তার জাহিদ হোসেন তিনিও কিন্তু বলেছেন যে তার শারীরিক যে সবশেষ পরিস্থিতি সেটা কিন্তু আসলে 12 থেকে 14 ঘন্টা ফ্লাই করার মতন না, তবে আশাবাদী বা তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন সেই বিষয়টা কিন্তু তিনি উল্লেখ করেছেন। এর পাশাপাশি আরেকটি যে বিষয়, যেহেতু জুবাইদুর রহমান এখানে এসেছেন ঠিক 3:20 মিনিটে এই এভারকেয়ার হাসপাতালে, তিনি যেহেতু এখানে মেডিকেল বোর্ডের সঙ্গে তিনি জড়িত, সেই প্রেক্ষিতেই তিনি এসেছেন। এখন পর্যন্ত তিনি বের হয়ে যাননি, তবে কখন তিনি বের হয়ে যাবেন, এছাড়াও আমরা যতটুকু জানতে পেরেছি রাত 9টায় একটি মেডিকেল বোর্ডের বৈঠক হবে। সেই বৈঠকের সিদ্ধান্ত পরেই আসলে বলা যাবে যে তার শারীরিক সবশেষ পরিস্থিতি, যেহেতু আমরা কিছুক্ষণ আগেই তার শারীরিক সবশেষ পরিস্থিতির বিষয়ে ডাক্তার জাহিদ হোসেন তিনি কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমেই বিভিন্ন তথ্য তুলে ধরেছেন। এছাড়াও রাত 9টার যে মেডিকেল বোর্ড বসবে তার পরবর্তীতে হয়তোবা তার সবশেষ পরিস্থিতি কি সেই বিষয়টা কিন্তু তুলে ধরা হবে বা জানা যাবে। তো আরেকটি যেটা বিষয়, তিনি কিন্তু এই মূলত যে কারণগুলো ছিল সেই যে বিষয়গুলো সেগুলো কিন্তু আসলে তুলে ধরেছেন। গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো কিন্তু আমরাও তুলে ধরলাম, যে তিনি এখন যা কন্ডিশনে আছেন এর থেকেও তিনি ক্রিটিক্যাল মোমেন্টে ছিলেন এর আগেও, তিনি কিন্তু সুস্থ হয়ে ফিরে এসেছেন সেই আশাবাদও কিন্তু ব্যক্ত করেছেন। মেডিকেল বোর্ডের যত সদস্য রয়েছেন প্রত্যেকে কিন্তু আশাবাদী যে তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসবেন, সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ করেছেন। তবে তিনি খেতে পারছেন কিনা বা তিনি আসলে কতটা সুস্থ আছেন বা কতটা অবনতি বা উন্নতি হয়েছে কিনা সেই সব বিষয় কিন্তু আসলে তিনি কথা বলেননি। হয়তো বা মেডিকেল বোর্ডের যে বৈঠক হবে রাত 9টায় সেটার পরবর্তীতেই আসলে সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে তার শারীরিক কন্ডিশনটা কেমন। তবে এখন যেহেতু আপনি জানেন যে কাতার এয়ার অ্যাম্বুলেন্স যে এখন পর্যন্ত কিন্তু মানে ঢাকার উদ্দেশ্যে যে রওনা হওয়ার কথা বা রওনা দেবে সেই বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। তার মানে এটা আসলে আরও পিছানো হলো বা এই জায়গা থেকে পিছিয়ে গেল যে কবে নাগাদ, যেহেতু আগামীকাল একটা কথা ছিল সেটাও হচ্ছে না। তার মানে আসলে অপেক্ষা করতে হবে, তার শারীরিক অবস্থার উপরে নির্ভর করছে তার বিদেশ যাওয়া, উন্নত চিকিৎসা নেওয়ার বিষয়টি। তো রেদন এই ছিল আসলে এখান থেকে সবশেষ। নতুন কোনো তথ্য পেলে অবশ্যই পরবর্তী সংবাদে জানার চেষ্টা করবো। রেদন। জি, নিশ্চয়ই নতুন কোনো তথ্য পেলে আপনার কাছ থেকে আমরা জেনেও নেব। ধন্যবাদ আপনাকে। গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকালে বিআরটি প্রকল্পের টঙ্গী বাজার বাটাগেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান কেরানীগঞ্জের বিদ্যুৎ বিভাগে চাকরি করতেন। পুলিশ জানায় সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন সিদ্দিক। বাসের জন্য অপেক্ষার সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা করা হয়েছে। মাগুরা সহকারী কমিশনার ভূমি অফিস কার্যালয় ও মাগুরা সাব রেজিস্ট্রারের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে দুই কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় অফিসের নিচতলার একটি রুমের গুরুত্বপূর্ণ কাগজপত্র, কম্পিউটার ও আসবাবপত্র। আগুন দেখে ভূমি অফিসের নৈশ প্রহরী 999-এ কল দিয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে বোতল ও পেট্রোল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় ভোর 5টায় কে বা কারা বোতল ভর্তি পেট্রোল ছুড়ে আগুন দিয়েছে তা তদন্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। পরিচ্ছন্ন জ্বালানি একটি উজ্জ্বল ভবিষ্যৎ, এটি ছিল বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রতিশ্রুতি। তবে বাস্তবতায় কি এতটাই উজ্জ্বল? অনুসন্ধানে উঠে এসেছে 22 বছরেও হালনাগাদ না হওয়া প্যান এশিয়া পাওয়ার কোম্পানি কাজ পেয়েছে বারবার। সরকারের প্রায় 100 কোটি টাকা গচ্চা গেলেও পূরণ হয়নি উৎপাদনের লক্ষ্য, বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য। দায়বদ্ধতার অভাবে দেশের এই গুরুত্বপূর্ণ খাতের ভবিষ্যৎ কি তাহলে ঝুঁকির মুখে? প্রশ্ন থেকেই যাচ্ছে। কুতুব দিয়ে প্রথম বিদ্যুৎ আসবে, বিদ্যুতের সামান্যটুকু উপকার পর্যন্ত আমরা পাই নাই। এখানে যে গুণগত মানসম্পন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেনি
সেটা এখানে যে বিদ্যুৎ দিচ্ছে না সেটা কোনো ইনভেস্টিগেশন ছাড়া নেক্সট একটা প্রকল্পে এত কোটি টাকা খরচ করা এটা তো যুক্তিযুক্ত না। কক্সবাজারের কুতুবদিয়ার এই অংশের সমুদ্রের গর্জন আর বাতাসের গতিবেগ জানান দিচ্ছে এখানে বায়ুবিদ্যুৎ উৎপাদনের জন্য রয়েছে যথেষ্ট উপাদান। সেই লক্ষ্যে 2008 সালে সরকার প্যান এশিয়া পাওয়ার সার্ভিসেস লিমিটেডকে দিয়ে বাস্তবায়ন করে এই বায়ুবিদ্যুৎ প্রকল্পটি, যেটি শুরুতেই ব্যর্থ হয়। তারপরও একই ঠিকাদারকে দিয়ে 2016 সালে পাশাপাশি স্থানে স্থাপন করা হয় আরেকটি প্রকল্প, যেটিও বিদ্যুৎ উৎপাদনের ব্যর্থ। এরপরও এই ঠিকাদার কাজ পেয়েছে সিরাজগঞ্জ ও ফেনীর সোনাগাজীতে। তাই আমরা খুঁজতে চাই কে এই প্যান এশিয়া পাওয়ার সার্ভিসেস লিমিটেড, কিভাবে পাচ্ছে কাজ, কেনই বা ব্যর্থ ঠিকাদারকে দিয়ে বারবার কাজ করিয়ে হুমকির মুখে ফেলা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি খাতের অপার এই সম্ভাবনাকে। আলোর আশায় দুর্নীতির অন্ধকারে প্রতারিত দ্বীপ উপজেলা কুতুবদিয়াবাসীর দাবি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি। কক্সবাজারের কুতুবদিয়ার পর এবার আমরা দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র ফেনীর সোনাগাজীতে। স্ট্রেডার এই নথি বলছে এখানে পিডিবির প্রজেক্টের আওতায় প্যান এশিয়া পাওয়ার সার্ভিসেস লিমিটেডকে দিয়ে 4টি টারবাইনের মাধ্যমে উৎপাদন করা হচ্ছে 900 কিলোওয়াট বিদ্যুৎ। কিন্তু স্থানীয়দের দাবি বছরের পর বছর ধরে ঘুরছে না কোনো পাখা, উৎপাদন হচ্ছে না কোনো বিদ্যুৎ। যারা মেরামত করতে আসে তারা অদক্ষ লোক, তারা শুধু সরকারের অর্থই অপচয় করে, সেখানে মূলত মেরামত হয় না। পিডিবিও সেই বিষয়গুলোকে তদারকি করে না। বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অন্যতম শর্ত বাতাসের গতিবেগ সমীক্ষা। তবে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি শক্তি পরীক্ষাগারের সমীক্ষায় উল্লেখে নেই সিরাজগঞ্জের এই অংশের নাম। তবুও স্থাপন করা হয়েছে 42 কোটি টাকা ব্যয়ে বায়ুবিদ্যুৎ কেন্দ্র। ঠিকাদারি প্রতিষ্ঠান প্যান এশিয়া পাওয়ার সার্ভিসেস লিমিটেড 7 বছরে এখানে উৎপাদন করতে পারেনি 1 কিলোওয়াট বিদ্যুৎ। এটি করেছেন যে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন দীপু সাহেব, ওনার আত্মীয়, এবং উনি পিডিবিতে চাকরি করতেন। অর্থ আত্মসাৎ করার জন্যই এই প্রজেক্টটি উনি করেছেন। এই প্রজেক্টের দায়িত্বে যিনি ছিলেন তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। প্যান এশিয়া পাওয়ার সার্ভিসেস লিমিটেডের মালিকানায় ইঞ্জিনিয়ার দম্পতি ফজলুর রহমান ও সাইমা রহমান। ঠিকানায় ঢাকার উত্তরা মডেল টাউনের 3 নম্বর সেক্টরের 14 নম্বর বাড়ি। তবে ওই ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি কোম্পানির কোনো অস্তিত্ব। অফিস থেকে এখানে অফিসটা এখানে বন্ধ। অফিসের অন্য কোনো স্টাফ বা এরকম কেউ? অন্য স্টাফ নেই, ওই স্যার একলাই আছে। আর স্যার মানে কি? এই যে মালিক কে? মালিক ফজলুর রহমান। সাইমা রহমান তাহলে কে? সাইমা রহমান ওনার ওয়াইফ। আইনজীবী নথি বিশ্লেষণ করে বলছেন 2003 সালের পর হালনাগাদ করা হয়নি কোনো তথ্য। তারা বিগত 22 বছর যাবত কোনো ডকুমেন্ট আপডেট করেননি। এজিএম করা এভরি ইয়ার তাদের অডিটেড অ্যাকাউন্ট জমা দেওয়া, তো এগুলা তারা কোনো কিছুই করেননি, যার ফলশ্রুতিতে কোম্পানি আইনের মাধ্যমে তাদের উপরে জরিমানা ইম্পোজ হবে। এবং সাধারণত এই সকল কোম্পানিগুলো অসৎ উদ্দেশ্য সাধনের জন্য গঠিত হয়ে থাকে। নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞের মতে যথাযথ সমীক্ষা ছাড়া এ ধরনের প্রকল্প অর্থের অপচয় ছাড়া আর কিছু নয়। এটা তো থাকে, পুরো ওয়ার্ল্ড ওয়াইডে থাকে। একটা হচ্ছে ফসিল ফুয়েল লবি থাকে, যারা রিনিউয়েবল এনার্জি প্রমোশন বলেন, আপনার এটা ডিসেমিনেশন বলেন, সেটা তারা চায় না, যার ফলে তারা এটার এগেনস্টে কাজ করে। কোম্পানি পেতে পারে, এটাতে কোনো আপত্তি নাই, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনার প্রপার স্টাডি তো হইতে হবে। আপনার যদি ফেল করে থাকে তাহলে ফেল করা কোম্পানিকে তো না দেওয়াই উচিত। সম্ভাবনাময় জ্বালানি খাতকে ব্যর্থ করতে কোনো চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখার তাগিদ টিআইবির। পিছনে কি শুধুমাত্র আর্থিক লেনদেন যোগসাজশের দুর্নীতি জড়িত, নাকি পিডিবির কোনো একটা বিশেষ মহল আছে যারা সত্যিকারের নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাংলাদেশে বৃদ্ধি পাক এটা চায় না? এর ফলে তারা কি বাস্তবে যারা ফসিল ফুয়েল ভিত্তিক যে বিদ্যুৎ লবি তাদের পক্ষে কাজ করছে কিনা এই বিষয়টা অনুসন্ধানের দাবি রাখে বলে মনে করছি। এ বিষয়ে স্ট্যাডার দায়িত্বশীলদের সাথে কথা বলার চেষ্টা করা হলেও নানা প্রক্রিয়ার অজুহাতে কথা বলতে রাজি হয়নি কেউ। তাই জানা সম্ভব হয়নি বারবার ব্যর্থ হবার পরেও কোন যোগ্যতায় প্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেড পাচ্ছেন বায়ুবিদ্যুৎ প্রকল্পের কাজ। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারেক রহমান ও বিএনপি। তার সুস্থতার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। এখন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখে মেডিকেল বোর্ড বললেই তাকে লন্ডনে নেওয়া হবে। রাজধানীর বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। তার শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। কি অবস্থার মধ্যে দিয়ে
আমাদেরকে বিগত 6টি বৎসর পার করতে হয়েছে। কাজে এই অবস্থার মধ্যে মেডিকেল বোর্ডের সদস্যরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং অত্যন্ত প্রফেশনালি দে আর হ্যান্ডলিং দি ম্যাটার। অর্থাৎ আমাদের যে এইখানকার যে শুধু যে দেশের চিকিৎসকরা এটার সাথে ইনভলভ তা ভাবার কোনো কারণ নেই। রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আমাদেরকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে নতুন তথ্য থাকলে জানাবেন, সেছাড়া বাইরে কি পরিস্থিতি সেটিও জানবো আপনার কাছ থেকে। নিশ্চয়ই, আমি যদি একটু বলতে চাই, শুরুতেই কিছুক্ষণ আগেই ঠিক 4টা 5 কিংবা 10-এর দিকে তার ব্যক্তিগত বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেছেন এবং কি তার সবশেষ তথ্য যেটি বলেছেন তিনি যে তার শারীরিক যে কন্ডিশন, শারীরিক পরিস্থিতি, সেটার মাধ্যমে আসলে এখন আপাতত তাকে লন্ডনে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই, বিধায় তাকে নেওয়া হচ্ছে না, এবং কি সেটা বিলম্ব হচ্ছে, এবং কি কবে নাগাদ সেটা হতে পারে সেটাও কিন্তু আমাদের কাছে তথ্যটা পরিষ্কার করে তুলে ধরেননি। এবং কি তিনি বলেছেন যে যারা মেডিকেল বোর্ডের ডাক্তাররা আছেন তারা প্রত্যেক সদস্যই বলছিলেন যে এর আগেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক বা ক্রিটিক্যাল অবস্থা ছিল এই মুভমেন্টে, কিন্তু সেই ক্রিটিক্যাল অবস্থা থেকেও তিনি ফিরে এসেছেন এবং কি সুস্থ হয়ে তিনি ফিরে এসেছেন। এবং কি সেই ডাক্তারদের সদস্যরা তারাও কিন্তু বলছেন যে এখন যে পরিস্থিতি আছে সেখান থেকে ফিরে আসা সম্ভব, সেই আশাবাদও ব্যক্ত করেছেন ডাক্তাররা। সেই বিষয়টি কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন। এমনকি বিদেশ যাওয়া না যাওয়ার বিষয়টি তার একমাত্র হচ্ছে এখন তার শারীরিক কন্ডিশনের উপরে, যেহেতু সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে, কোনো ধরনের জটিলতা নেই, তার বিদেশের ক্ষেত্রে ব্যবস্থাপনার ক্ষেত্রে নিয়ে যাওয়ার যে ব্যবস্থাপনা সবকিছু মিলেই সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে, কিন্তু তার শারীরিক অবস্থা যদি সে পর্যায়ে না হয়, যেহেতু আপনি জানেন যে 12 ঘন্টা বা 14 ঘন্টা জার্নি করতে হবে, সেই পরিস্থিতিটা আসলে তৈরি হতে হবে, তারপরে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে, সেই বিষয়গুলো কিন্তু আসলে তৈরি হচ্ছে। এছাড়াও যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলেছেন যে গুজবে কান না দেওয়ার, অনেকে গুজব ছড়াচ্ছেন, বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে গুজব আসছে, সেই গুজবে কান না দেওয়ারও কিন্তু আহ্বান জানিয়েছেন। তো এই ক্ষেত্রে আজকের যেহেতু রাত 9টায় একটি মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক রয়েছে, সেই বৈঠকে জুবাইদুর রহমান থাকবেন, সেখানে পরবর্তী আসলে পরিস্থিতি কি সেই সব বিষয় আসলে তুলে ধরার চেষ্টা করবো যদি কোনো তথ্য থাকে পরবর্তী সংবাদে। এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। প্রশাসনিক কু করে নির্বাচনে পার পেয়ে যাবে এই সুযোগ আর এদেশে তৈরি হবে না। সামনের নির্বাচনে জনগণ তাদেরকে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সিলেটে সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যদি কেউ অথবা কোনো গোষ্ঠী আগামী নির্বাচন বানচালের চেষ্টা করে তাদের কঠোরভাবে দমন করা হবে। এদিকে একই সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেছেন, চাঁদাবাজরা এখন নির্বাচন পেছানোর পায়তারা করছে, কিন্তু এই ষড়যন্ত্র সফল করতে দেবে না দেশের জনগণ। এছাড়া সমাবেশে অংশ নিয়ে 8 দলের শীর্ষ নেতারা গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। বলেন, জুলাইয়ের সনদে যারা না ভোটের বিপক্ষে ক্যাম্পেইন করবে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। এখন ওরা পাগল হয়ে গেছে আজকে নির্বাচনকে আবার পিছাবার জন্য। আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন, কোনো সন্দেহ নাই। কেউ যদি আবার চিন্তা করেন জনগণের সমর্থন পাবো না, তাহলে প্রেক্ষাপটে প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের ক্রেডিট হাইজ্যাক করব। তাদেরকে বলবো, বন্ধু, সেই সূর্য ডুবে গেছে, সেই সূর্য আর বাংলাদেশে উঠবে না। ভারতে থাকার বিষয়ে সিদ্ধান্ত শেখ হাসিনার ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। স্থানীয় সময় শনিবার দিল্লিতে এইটির লিডারশিপ সামিটে এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। গত বছর অগাস্টে 15 বছরের শাসনের অবসান ঘটে শেখ হাসিনার। সহিংসতায় নিহত হয় শত শত মানুষ, আহত হয় হাজারো। সেই পরিস্থিতির মধ্যেই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি। এদিকে চলতি বছরের নভেম্বর মাসে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় দেয় আদালত।
ভারতে শেখ হাসিনার অবস্থান কতদিন, এই প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, পরিস্থিতি বিবেচনায় দেশ ছেড়ে এসেছেন হাসিনা, এখন সিদ্ধান্ত নেয়ার বিষয়টি সম্পূর্ণই তাঁর নিজের। যশোরের কেশবপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক উজ্জ্বল বিশ্বাস যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়ার 15 মিনিটের মাথায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গুলি এবং মাদক সহ উজ্জ্বল ও আরও 3 জনকে আটক করা হয়। উজ্জ্বল স্থানীয় যুবদল নেতা। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমদ জানিয়েছেন, রাত 9টার দিকে উজ্জ্বলকে কারাগারে হস্তান্তর করা হয়, আর সে সময় তিনি অসুস্থ ছিলেন। তার নথিতে উল্লেখ ছিল তিনি গণপিটুনির শিকার হয়েছেন। পরে তাকে কারা হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত 10:30টার দিকে হঠাৎ তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 161, নেত্রকোনা 5-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা 5 আসনে। পূর্বধলা উপজেলা নিয়ে এই নেত্রকোনা 5 আসন গঠিত। এখানে আসলে স্থানীয় যে সকল মানুষ রয়েছেন তারা বলছেন যে প্রত্যাশিত পরিবর্তন তাদের যা দরকার ছিল এবং উন্নয়ন যা দরকার ছিল তা দীর্ঘ সময়েও বাস্তবায়িত হয়নি। আমাদের সাথে এখন এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী নেত্রকোনা 5 আসনের আবু তাহের তালুকদার। একটু বলবেন যে আসলে কেন দীর্ঘ সময়েও মানুষের যে প্রত্যাশিত পরিবর্তন সেটা করা সম্ভব হয়নি, এবং আপনার আসলে কি পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ ডিবিসিকে। আমি প্রথমেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, আপনারা জানেন যে ম্যাডাম অসুস্থ, ভীষণ অসুস্থ। ওনার রোগ মুক্তি কামনা করে আমি আমার কথা শুরু করছি। আপনারা জানেন বিগত 17 বছর বাংলাদেশের দৃশ্যমান কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড হয় নাই, শুধু মিথ্যা আশ্বাস দিয়েছে মানুষকে, আর উন্নয়নের নামে দেশের লুটপাট হয়েছে। দেশের দৃশ্যমান কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড হয় নাই, আমার এলাকাতে হয় নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে তো ইতিমধ্যে আপনাকে মনোনয়ন দেওয়া হয়েছে, মানুষের কাছে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন, সকাল থেকে রাত পর্যন্ত যাচ্ছেন। মানুষ কি প্রত্যাশা করে আপনার কাছে, কেমন সাড়া পাচ্ছেন? আমরা প্রত্যাশা করছি এটাই, দীর্ঘদিন মানুষ এই দেশে কোনো ভালো নির্বাচন হয় নাই। আমরা 18 সালে নির্বাচন করেছিলাম, দিনের ভোট রাতে হয়েছিল। এইবার মানুষের প্রত্যাশা যে মানুষ তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে তারা ভোট দিতে পারবে, এবং মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা পরিবেশে তারা ইনশাল্লাহ আগামী নির্বাচনে ভোট দিবে। আপনার এখানে তো অনেক তরুণ ভোটার রয়েছে, নির্বাচনে জয়ী হলে তরুণ ভোটারদের জন্য কি পরিকল্পনা আছে, নারী ভোটারদের জন্য কি পরিকল্পনা আছে? নারী ভোটার এবং যুব সমাজের জন্য আমরা আশা করি যে তাদের প্রত্যাশা অনুযায়ী আমরা তাদের সাথে আলাপ আলোচনা করে নারী সমাজ কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে নারী সমাজকে আরও সমাজে তাদেরকে মেধা ভিত্তিক এবং আমরা করতে পারবো, তাদেরকে কাজে লাগাতে পারবো, এই বিষয়ে আমরা সচেষ্ট আছি। একই সাথে শিক্ষা ও স্বাস্থ্য খাতে তো নিশ্চয়ই পরিকল্পনা আছে? হ্যাঁ, অবশ্যই। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আমাদের ব্যাপক একটা পরিবর্তনের আমরা আশা রাখি, যে আমরা সামনে আমরা নির্বাচিত হলে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হলে আমরা ইনশাল্লাহ এই দেশের একটা আমূল পরিবর্তনের সম্ভাবনা ইনশাল্লাহ আমরা রাখছি। আপনার মাধ্যমে এই পূর্বধলা এলাকার যে মানুষের প্রত্যাশা আছে সেটা পূরণ হবে, এমনটাই প্রত্যাশা এখানকার স্থানীয়দের। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা 5 আসনে। আমরা পরবর্তী বুলেটিনগুলোতে অন্য কোনো দলের জনপ্রতিনিধি যারা হতে যাচ্ছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের ভাবনাগুলো জানানোর চেষ্টা করব। সাথে থাকুন ডিবিসি নিউজে। চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীর 23,21,000 টাকার 13,950 কেজি পাম অয়েল আটক এবং আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানার বিরুদ্ধে। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন আদর্শ গ্রুপ অফ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাদিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত 21শে নভেম্বর বিকেলে তার ব্যবসা প্রতিষ্ঠানের 75
ড্রাম পাম অয়েল তেল আটক করে রায়গঞ্জ থানা পুলিশ। ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তিনি উপযুক্ত প্রমাণ দেখিয়ে তেল সহ ট্রাকটি ফেরত দেওয়ার কথা জানান। কয়েকদিন পর আবারও যোগাযোগ করা হলে তিনি জানান ট্রাক এবং তেল আদালতের জিম্মায় নিতে হবে। গত 25শে নভেম্বর সিরাজগঞ্জ আদালত গিয়ে তিনি জানতে পারেন শুধুমাত্র ট্রাকটি আদালতে জমা দেওয়া হয়েছে এবং তেল জব্দ দেখানো হয়নি। এরপর তিনি রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসআই এর বিরুদ্ধে আদালতে মামলা করেন। বিষয়টি তদন্ত করে তেল ফেরতের দাবি জানান সাদিকুল ইসলাম। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। 33 বছর পর ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। বেলডাঙ্গা জেলায় শনিবার এটি স্থাপন করলেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেখানে মোতায়েন করা হয়েছে হাজারো আইন শৃঙ্খলা বাহিনী। যদিও এই উদ্যোগকে ঘিরে দেশটির রাজনৈতিক মহলে চলছে তীব্র বিতর্ক। বাবরি মসজিদ ভারতের ইতিহাসে যাকে বলা হয় সবচেয়ে বিতর্কিত স্থাপনা। 1600 শতকে মুঘল সম্রাট বাবরের শাসনামলে গড়া এই স্থাপনাটি 20 শতাব্দীর মাঝে এসে দাঁড়ায় ধর্মীয় অস্তিত্বের প্রশ্নে। 1992 সালের 6 ডিসেম্বর পরিণত হয় ভারতের ইতিহাসের এক অন্ধকার দিনে। হিন্দু দেবতা রামের জন্মভূমির দাবিতে সেদিন হাজারো হিন্দু জাতীয়তাবাদী কর্মীর আক্রমণে ভেঙে ফেলা হয় 500 বছরের পুরনো এ মসজিদ। আর দাঙ্গার আগুন ছড়িয়ে পড়ে পুরো ভারত জুড়ে। প্রাণ যায় 1000-এরও বেশি মানুষের। মন্দির আন্দোলনের পথ ধরেই শক্তিশালী হতে থাকে হিন্দু জাতীয়তাবাদ, যাকে হাতিয়ার হিসেবে কাজে লাগায় বিজেপি। বাবরি আন্দোলনের ঢেউয়ে 1991 পৌঁছে যায় 120 আসনে, আর 2014-তে ক্ষমতায় আসে সরাসরি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। মসজিদ ধ্বংসের বিচার ও জমিতে মুসলিমদের হক এ দাবিতে করা মামলার চূড়ান্ত রূপ আসে 2010 সালে। এলাহাবাদ হাইকোর্টের রায়ে জমি ভাগ করা হয় 3 ভাগে, তবুও পিছু ছাড়েনি বিতর্ক। অবশেষে 2019 সালে এক ঐতিহাসিক রায়ের পর সেখানে নির্মিত হয় রাম মন্দির। এদিকে বাবরি ধ্বংসের 33 বছর পর একই নামের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে শনিবার দুপুরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে এটি স্থাপন করা হয়। এতে সমাগম ঘটে লাখো মানুষের। সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় পশ্চিমবঙ্গ সরকারকে সকল ধরনের ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী। মসজিদ নির্মাণের নামে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করছে এই বিধায়ক বলে মন্তব্য বিজেপির। বাদ যাচ্ছে না হুমকি ধমকিও। হুমায়ুন কবিরের সমালোচনা করছে তৃণমূলও। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো এই। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।